যাদের অ্যাটাক করা হয়েছিল, যে করেছে তাকে হাতে নাতে ধরেছে জানেন? আমাদের সিআইডি, অর্থাৎ লোকাল পুলিশ নয়, বাগডোগরা দিয়ে পালাচ্ছিল, মুম্বাই থেকে এসছিল, মুম্বাই থেকে বিজেপি ধার করে ওই মিমকে নিয়ে এসছে। আইএসএফ ওদের সাথে, কংগ্রেসেরও উস্কানি আছে আর বিজেপিরও উস্কানি আছে। বিহারে এরা ভোট কেটে বিজেপিকে জিতিয়েছিল বিজেপির টাকায়, আর কালকেও যে দাঙ্গা করেছিল পরশুদিন, সেটাও এরাই করেছিল। মনে রাখবেন, পরিকল্পনা করে, পরিকল্পিত করে এনআইএ আসার আগে আমাদের সিআইডি, যেটা এখনও আমি দেখি সেই সিআইডি ইলেকশন কমিশনের আন্ডারে পড়ে না, সেই সিআইডি তাকে গ্রেপ্তার করেছে বাগডোগরা থেকে আসল কালপিটকে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, বাংলায় একটা প্রচলিত গান আছে, আর সেই গানটা হলো যে ফান্দে পড়িয়া বগা কান্দে রে। সেই গানটাকে যদি একটু পাল্টে দেওয়া যায় তাহলে বলতে হয় যে ফান্দে পড়িয়া এবার পিসি কান্দে রে। ফাঁদে পড়ে এবার পিসি কান্না শুরু করেছেন, আর সেই কান্না কাঁদতে গিয়ে আবার সত্যি কথাও বেরিয়ে পড়েছে। বন্ধুরা, পুরো ব্যাপারটা বলবো আপনাদের। আপনারা জানেন যে কিভাবে মোথাবাড়ির ঘটনায় সুপ্রিম কোর্ট রীতিমতো পশ্চিমবঙ্গ সরকারের বাপ বাপান্ত করে দিয়েছে, রাজ্যের তৃণমূল সরকারের বাপ বাপান্ত করে দিয়েছে, এবং সেই সঙ্গে তদন্ত করার নির্দেশ দিয়েছে। আর সেই তদন্ত করার নির্দেশের পরেই যেটা দেখা গেল যে মোথাবাড়ির ঘটনার মূল অভিযুক্ত মোফাক্কারুল ইসলামকে সিআইডি বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে। আর এই মোফাক্কারুল ইসলামের গ্রেফতারির পরেই মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় যেটা বলে বেড়াচ্ছেন যে দেখলেন তো কেমন খেলা দেখালাম। কি খেলা তিনি দেখালেন? মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দাবি করছেন যে মোথাবাড়ির ঘটনায়, মালদার যে মোথাবাড়ির ঘটনা, সেই ঘটনায় তৃণমূলের কোনো হাতই ছিল না। যেভাবে জুডিশিয়াল অফিসারদের বন্দি বানিয়ে রাখা হয়েছিল তাতে নাকি তৃণমূলের কোনো হাতই ছিল না। পুরো খেলাটাই নাকি বাইরে থেকে খেলা হয়েছে, পুরো খেলাটাই বিজেপি আসাদুদ্দিনের দল মিমকে দিয়ে খেলিয়েছে। আর এই কথাটা বলতে গিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা সত্যি কথা বলে ফেলতে হচ্ছে, আর সেই সত্যি কথাটা হচ্ছে যে সিআইডিটা এখনো পর্যন্ত নাকি তারই হাতে আছে। মানে রাজ্যের যে গোয়েন্দা পুলিশ, সেই গোয়েন্দা পুলিশ এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই আছে। অথচ এই মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে কি বলছিলেন যে তার হাত থেকে নাকি ইলেকশন কমিশন সব ক্ষমতা কেড়ে নিয়েছে, তার কাছে কোনো ক্ষমতাই নেই, পুলিশ প্রশাসন থেকে শুরু করে আধিকারিক সমস্ত ক্ষমতা নাকি তার হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে। অথচ বন্ধুরা, আগেই বলেছিলাম যে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী যখনই ভোট ঘোষণা হবে, যখনই মডেল কোড অফ কন্ডাক্ট চালু হবে, তখন মুখ্যমন্ত্রীর কাছ থেকে বেশিরভাগ, বিশেষ করে প্রশাসনিক যেগুলো দায়িত্ব, সেই দায়িত্বগুলো সরিয়ে ফেলা হয়, সেই দায়িত্বগুলো ইলেকশন কমিশনের হাতে চলে যায়, কেননা নিরপেক্ষ নির্বাচনটা করাতে হবে। আর সেই যে দায়িত্ব সরিয়ে নেওয়া, সেটাকেই মমতা বন্দ্যোপাধ্যায় হাতিয়ার করে এটা বলার চেষ্টা করছিলেন যে দেখুন কিভাবে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করে ফেলেছে, অলিখিত অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি করে ফেলেছে, আমাকে ঠুটো জগন্নাথ বানিয়ে ফেলেছে। কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করছেন যে না, সিআইডির দায়িত্ব নাকি এখনও তারই হাতে আছে, আর তারই সিআইডি নাকি বাগডোগরা বিমানবন্দরে গিয়ে এই যে মোথাবাড়ির মূল অভিযুক্ত মোফাক্কারুল ইসলাম, তাকে গ্রেফতার করেছে। অর্থাৎ লাভের গুড়টা তিনি খেয়েই নিলেন। কিন্তু তাতে কি আখেরে লাভ হলো? ওই যে শুরুতেই বললাম যে ফাঁদে পড়িয়া বগা কান্দে রে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন অবস্থা হয়েছে সেই রকমই। মমতা বন্দ্যোপাধ্যায় এখন ফাঁদে পড়েছেন। কিরকম ফাঁদে পড়েছেন? বন্ধুরা, আপনারা জানেন যে এই যে মোথাবাড়ির ঘটনা, এই ঘটনা একদিনে সংগঠিত হয়নি। এটা কখনোই সম্ভব নয় যে মোফাক্কুরুল ইসলাম ওই গাড়ির উপরে চড়ে ছন্দ মিলিয়ে দুটো ভাষণ দিয়ে দিলেন, দুটো কথা বলে দিলেন, আর তাতেই মোথাবাড়ির ঘটনা ঘটে গেল। আসলে কি তাই? বন্ধুরা, রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে এমনটা কখনোই হতে পারে না। যে কোনো ঘটনার পেছনে তার আগে জমি তৈরি হয়, সেই জমিতে ভালো মতো নিড়ানি দিতে হয়, লাঙল দিতে হয়, সেচ করতে হয়,
তারপরেই সেখানে কিন্তু ফসলের বীজ বোনা হয়, আর সেই ফসল থেকেই কিন্তু বিষ বৃক্ষ তৈরি হয় এবং সেই বিষ বৃক্ষকে কিন্তু কাজে লাগানো হয়। এখন শুরুতেই বলে নেওয়া ভালো যে যেহেতু এনআইএ পুরো ব্যাপারটার তদন্ত করছে, ফলে অনেক কিছুই কিন্তু এর থেকে বেরোবে। কিন্তু দুয়ে দুয়ে চার করে রাজনৈতিক বিশ্লেষকরা যতটুকু বলছেন তাতে এটা পরিষ্কার যে এই মোথাবাড়ির ঘটনার পেছনে কিন্তু একটা জমি তৈরি ছিল, আর সেই জমিটা খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন, তৃণমূলের নেতা নেত্রীরা তৈরি করেছিল। আর সেই জমিটা কি বন্ধুরা, আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সির কেসগুলোকে নিয়ে ইলেকশন কমিশনকে হুঁশিয়ারি দিচ্ছিলেন, এবং সেই হুঁশিয়ারিটা কিন্তু সুপ্রিম কোর্টের জুডিশিয়াল বেঞ্চ বানানোর পরেও চলছিল। সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে যে জুডিশিয়াল বেঞ্চ বানিয়েছিলেন, সেই জুডিশিয়াল বেঞ্চের যেসব জুডিশিয়াল অফিসার, তাদেরকে নিয়ে কিন্তু ঘুরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার এই কথা বলে যাচ্ছিলেন যে যদি যোগ্যদের নাম বাদ দেওয়া হয় তাহলে কিন্তু মানুষ দেখে নেবে। এরকমই তো লাগাতার মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে যাচ্ছিলেন। আর তার আগে তো মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআরকে কোনো মতো হতেই দেবেন না এমনটাই পণ করেছিলেন, বলেছিলেন যে বেঁচে থাকতে তিনি এসআইআর হতে দেবেন না। কিন্তু যখন এসআইআর এর কাজ শুরু হয়ে গেল তখন তিনি মানুষকে এই বলে খচানোর চেষ্টা করেছিলেন যে যদি যোগ্যদের নাম বাদ যায় তাহলে কিন্তু বাংলায় আগুন জ্বলবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস বুঝতে পারছিলেন যে তিনি তো বলছেন ঠিকই, কিন্তু আদৌ কি সেটা করা সম্ভব হবে? সেটা করলে আবার তিনি ফেঁসে যাবেন না তো? এইরকম একটা দোটানার মধ্যেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই এসআইআর এর বিরুদ্ধে লাগাতার কিন্তু হাওয়া গরম করেই যাচ্ছিলেন। তিনি কিন্তু হার কোনো মতেই মানছিলেন না, এবং শেষ পর্যন্ত যখন বুঝতে পারলেন যে এসআইআর এ তিনি পুরোপুরিভাবে হেরে গেছেন, তখন তিনি ভাঙবেন তবু মচকাবেন না এইরকম টাইপের একটা রণকৌশল নিলেন। আর সেই রণকৌশলের ফলে তিনি কি বলতে শুরু করলেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কেসে যারা বাদ যাবে তাদের কোনোভাবেই তিনি নাম বাদ যেতে দেবেন না। তার জন্য তিনি সুপ্রিম কোর্টে গিয়ে রীতিমতো নিজেই দাঁড়িয়ে পড়লেন, এবং দিনের শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠেলায় পড়ে কপিল সিব্বল, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা জুডিশিয়াল অফিসারদের ওপরেও সুপ্রিম কোর্টকে দিয়ে ট্রাইব্যুনাল গঠন করানোর ব্যবস্থা করলেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় পাবলিককে যেভাবে খুঁচিয়ে দিয়েছিলেন, বাঙালিকে যেভাবে খচিয়ে দিয়েছিলেন, সেই খচানোর জায়গা থেকে কি করে ধীরে ধীরে মাথাটাকে টানবেন। হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় তো আর এই লজিক্যাল ডিসক্রিপেন্সির কেস থেকে, এসআইআর এর কেস থেকে নিজেকে বের করে আনতে পারতেন না। তাতে তো মানুষের কাছে উল্টো বার্তা যেত। মানুষ ভাবতো যে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর শুরু হওয়ার আগে সবাইকে লড়াইয়ে নামিয়ে দিয়েছেন, এখন তিনি পিছিয়ে যাচ্ছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তার এই যে সব আইনজীবী যারা কিনা রাজ্য সরকারের টাকাতে ওই ওকালতিটা করেছেন, মানে কিনা আম পাবলিকের ট্যাক্সের টাকাতে লড়াইটা করেছেন, সেই আইনজীবীদের দিয়ে কি করে এই এসআইআর এর যে লড়াই, সেই লড়াই থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে সরিয়ে আনবেন, তৃণমূলকে সরিয়ে আনবেন, সেই রণকৌশলটা ছকে ফেলেছিলেন। অর্থাৎ ওই যে বললাম যে তিনি ভাঙবেন তবু মচকাবেন না। তো খেলাটা তিনি বেশ গুছিয়েও এনেছিলেন, কিন্তু বাধা হয়ে দাঁড়ালো এই মোথাবাড়ির ঘটনা। এখন বলবেন যে মোথাবাড়ির ঘটনায় এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ কি? তো বন্ধুরা, রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই মোথাবাড়ির ঘটনার কিন্তু জমিটা তৈরি করে রেখেছিলেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই কিন্তু এই এসআইআর এর বিরোধিতাটা করেছিলেন। শুধুমাত্র এসআইআর এর বিরোধিতা নয়, তিনি যেভাবে মানুষকে ইলেকশন কমিশনের বিরুদ্ধে খেপিয়ে তুলেছিলেন, খেপিয়ে তুলতে চেয়েছেন, তাতে কিছু মানুষ তো অন্তত খেপেছে। আর মানুষ যে খেপেছে তার প্রমাণ তো এই মোথাবাড়ির ঘটনা। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জমিটা তৈরি করেছিলেন, সেই জমিতে লাঙল দিয়েছিলেন, সেই জমিতে নিড়ানি দিয়েছিলেন, সেচ দিয়েছিলেন, এমনকি বীজও বুনেছিলেন। কিন্তু ফসল কাটার যখন সময় হলো তখন মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই ফসলটা কাটতে পারলেন না। ফসলটা কাটলো কে? ফসলটা শেষ পর্যন্ত কেটে ফেললো এই মুফাক্কারুল ইসলামের মতো লোকেরা। আপনার মনে ক্ষোভ থাকতে পারে, আমি আপনার মনের ক্ষোভের সাথে একমত। আপনাদের অনেক নাম বাদ দিয়েছে, তার জন্য চেষ্টা করতে হবে। আমার এলাকায় তো অনেক নাম বাদ দিয়েছে, চেষ্টা করতে হবে বিজেপির এই খেলা বন্ধ করবার জন্য। আজকে আমাদের এখানে সব পরিবর্তন করে দিয়েছে। আমি একা মানুষের সাথে ঘুরে বেড়াচ্ছি,
সবাইকে পরিবর্তন করে দিয়েছে, কিন্তু মনে রাখুন আমাকে পরিবর্তন করতে পারবে না। তার কারণ আমার মানুষ, আমার মা, আমার ভাই, আমার বোনেদের প্রতি আমার বিশ্বাস আছে, আমার ভরসা আছে, আমার আস্থা আছে। বিজেপি হচ্ছে একটা নির্লজ্জের দল, একটা ভোট কাটারির দল, একটা অত্যাচারী দল, একটা স্বৈরাচারী দল, একটা দুর্নীতির দল, চোর ডাকাতের দল। এজেন্সি দিয়ে সবার বাড়ি ভোটের আগে রেড করছে। ফার্স্ট তোমার গদ্দারদের বাড়ি রেড করো, যারা কয়লার টাকা তোমাকে দেয়, যারা কয়লার টাকা থেকে শুরু করে স্মাগলিং এর টাকা তোমার দিল্লির বাড়ি থেকে দিয়ে আসে, আগে তাদের গ্রেফতার করো। তারা জানতো যে জমি তৈরি রয়েছে, সেই জমিতে সেচ থেকে শুরু করে লাঙল থেকে শুরু করে সবই দেওয়া আছে, এমনকি বীজও বোনা আছে। এখন শুধু ফসলটা কাটলেই হলো। আর সেই সুযোগটাই কিন্তু এই মোফাক্কারুল ইসলামের মতো লোকেরা নিয়ে ফেলেছেন। আর তার থেকেও যেটা বড় কথা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নিজেই স্বীকার করছেন যে সিআইডি তার হাতেই রয়েছে। এখন সব থেকে বড় যেটা ব্যাপার, যে সিআইডি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই রয়েছে, তাহলে মোথাবাড়িতে এইরকম যে একটা ঘটনা ঘটতে পারে, সুপ্রিম কোর্টের উপরেই যে হামলা হতে পারে, মানে জুডিশিয়াল অফিসাররা তো সুপ্রিম কোর্টের প্রতিনিধি, তাদেরকেই যে ওভাবে বন্দি বানানোর সাহস মোথাবাড়ি দেখাতে পারে, সেই খবরটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ছিল না? মমতা বন্দ্যোপাধ্যায়ের সিআইডির কাছে কি ছিল না? আর সেই খবর যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সিআইডির কাছে থেকে থাকে, তাহলে সেই খবর কেন রাজ্য প্রশাসনের কাছে গেল না, মানে ইলেকশন কমিশনের কাছে গেল না? অথচ এই ঘটনার পর বাগডোগরায় তো ঠিকই একেবারে সিআইডি পরের দিনই গিয়ে কপাক করে ওই মোফাক্কারুল ইসলামকে গ্রেফতার করে ফেললো। তার মানে সিআইডি তো ছেলে খেলার জিনিস নয়, এটা তো প্রমাণ করে দিল। কিন্তু এ ধরনের যে ঘটনা ঘটতে পারে তার কোনো আগাম গোয়েন্দা তথ্য সিআইডির কাছে ছিল না? এই প্রশ্নটা কিন্তু বারে বারে উঠছে। আর ঠিক এই জায়গাটাতেই মমতা বন্দ্যোপাধ্যায় পড়েছেন ফাঁদে। কেননা সব কিছুই তিনি করেছেন, কিন্তু ফসলটা আর তিনি ঘরে তুলতে পারেননি। আরও মজার কথা যেটা হলো যে ফসল তো ঘরে এলোই না, উল্টে সুপ্রিম কোর্ট তাকে জমি তৈরি করার জন্য যা বলার, যা বাপ্পান্ত করার করে দিল। আর সেই কারণেই রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন মরাকান্না কেঁদে এটা বলতে হচ্ছে যে এরকম ঘটনা ঘটুক, এটা তৃণমূলের কোনো রণকৌশলই ছিল না। তৃণমূল এটা কখনো ভাবেইনি যে এই ধরনের ঘটনা ঘটানো হবে, কিন্তু ঘটনাটা ঘটে গেছে। এখন এই যে ঘটনা ঘটে গেছে, সেটাতে মমতা বন্দ্যোপাধ্যায় পড়েছেন মহা ফ্যাসাদে। কেননা এখন তাকে জনে জনে বলতে হচ্ছে যে এর পেছনে তৃণমূলের কোনো উস্কানি কাজ করেনি, তার কোনো উস্কানি কাজ করেনি। আর এটা তিনি যতই বলছেন, ততই কিন্তু সেই সব খেপে যাওয়া মানুষেরা অবাক হয়ে যাচ্ছেন যে তাহলে তৃণমূল নেত্রী বলতে চাইছেনটা কি। একবার তিনি বলছেন ইলেকশন কমিশনের বিরুদ্ধে সবাইকে আওয়াজ তুলতে, সবাইকে বিরোধিতা করতে, আবার তিনি বলছেন যে না, আমরা তো এই ধরনের কোনো কাজ করতে চাইনি। আসলে বন্ধুরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই খেলাটাও একটা বড় ধাক্কা হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই খেলাতেও শেষ পর্যন্ত হেরে গেছেন। তিনি কিন্তু বুঝতে পেরেছেন যে তার খেলা ঝপাং হয়ে গেছে। কিভাবে ঝপাং হয়ে গেছে? আসলে যেভাবে তিনি এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের নিজের দিকে টানতে চেয়েছিলেন এই এসআইআর বিরোধিতা করে, কিংবা শেষের দিকে লজিক্যাল ডিসক্রিপেন্সিকে হাতিয়ার করে, সেই খেলার শেষটা কিন্তু এই মোফাক্কারুল ইসলামের মতো লোকেরা নিয়ে চলে গেছে। এখন সেই যে মোফাক্কারুল ইসলাম, তারা মিমের লোক নাকি হুমায়ুন কবিরের লোক, সেটা এনআইএ খুঁজে দেখবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মুশকিল যেটা হয়ে দাঁড়িয়েছে যে এবার তিনি এই সব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের বলবেন কি? তিনি কি এখন আর এইটা বলে দাবি করতে পারবেন যে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের নাম বাদ যাচ্ছে, তাদের লড়াইটা তিনিই লড়ছেন? তাদের লড়াই তো এই মোফাক্করুল ইসলামের মতো লোকেরাও লড়ে ফেলেছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে কিন্তু এই খেলাটাও বেরিয়ে গেছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বড় জ্বালা হয়ে দাঁড়িয়েছে যে তিনি ধামাচাপা দেবেন কি করে। কেননা এতদিন ধরে তিনি বলেছেন যে চুরি করব, চুরি করব, চুরি করতে হবে, কিন্তু তারপরে অন্যজন যখন চুরি করে নিয়ে চলে গেছে, স্বাভাবিকভাবেই সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলছে যে আপনি যেহেতু বলেছিলেন, সুতরাং আপনি এই কাজটা করেছেন।
ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন জনে জনে এটা বলতে হচ্ছে যে না ভাই, আমি বলেছিলাম ঠিকই, কিন্তু চুরিটা আমি করিনি। আর এটাই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সবথেকে বড় জ্বালা, বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।